সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলার সদস্য সচিব ফয়সাল আহমেদ চৌধুরী। বাম দিকে রয়েছেন তরুণ আইনজীবী ব্যারিস্টার মরিয়ম চৌধুরী প্রজ্ঞা। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 9 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ইজারা বাতিল। 2010 দিনাজপুরে 14 কোটি টাকার দরপত্র নিয়ে ছাত্রলীগের নেতা খুন। 2011 শেয়ার বাজার কারসাজিতে 60 ব্যক্তির নাম। 2012 লিমনের জন্য কাঁদছে গ্রামবাসী। তত্ত্বাবধায়কের দাবি না মানলে সরকার পতনের এক দফা, খালেদা জিয়া। 2014 মুজিব অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমান। বন্ধ হচ্ছে একের পর এক পাটকল। 2015 কামারুজ্জামান আজই প্রাণ ভিক্ষা না চাইলে দ্রুত ফাঁসি কার্যকর। জরুরি ভিত্তিতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতে জাতিসংঘের আহ্বান। 2016 রাজধানীতে 19,300 ইয়াবা সহ আটক 4। 2017 আমরাই তিস্তা চুক্তি করব, হাসিনা। ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সব বিক্রি করে দিচ্ছে। 2018 কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর পুলিশের আক্রমণ। জামালপুরে ভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 2019 চাঁদ দেখা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্ত ভুল। 2020 নতুন আইজিপি বেনজির। রাজধানী জুড়ে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। 2021 অপহরণ করে মুক্তিপণ দাবি, র্যাবের 4 সদস্য গ্রেপ্তার। 2023 বঙ্গবাজারে অগ্নিকাণ্ড। আওয়ামী লীগ সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুরুতেই যাচ্ছি ফয়সাল আহমেদ চৌধুরী। ফয়সাল ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ইজারা বাতিল। দৈনিক প্রথম আলোর খবর ছিল 2009 সালের। 2009 সালে বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত কি আইনগতভাবে সঠিক ছিল, নাকি এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হয়েছিল? এই বাড়ির ইজারা বাতিলের পেছনে আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য আসলে কি ছিল? স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেন নাই, সম্মুখ সমরে লড়াই করে দেশকে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত মইনুল রোডের যে বাড়িটি আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ছিল, এবং সেটা তৎকালীন সরকার কিন্তু সাফকাবালার মাধ্যমে ওই বাড়িটি হস্তান্তর করা হয়েছিল ওনাকে। এবং কোনো সরকারই আসলে যদি কোনো শর্ত ভঙ্গ না হয় তাহলে কোনোভাবেই সেই ইজারা বাতিল করতে পারে না। এটা এই কারণেই করেছে, শেখ হাসিনা ক্ষমতায় বসার পর থেকেই তার মধ্যে একটা প্রতিহিংসা ছিল যে বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করবে, এবং তার সেই প্রতিহিংসার ফলস্বরূপ আসলে দেখেছেন যে বেগম জিয়া কিন্তু ইজারা বাতিল করার পরে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে রিট করা হয়েছিল হাইকোর্টে। যখন আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে ইতিমধ্যেই দেখেছেন যে বেগম জিয়াকে বাড়ি থেকে যখন উচ্ছেদ জোরপূর্বকভাবে বের করেছিল, তিনি বলছিলেন যে এটা রিট আছে, তো বলছে কিসের আদালত, কিসের কি, এইরকম দম্ভ নিয়ে সেনা কিছু কর্মকর্তা, তৎকালীন সরকারের মদতপুষ্ট কিছু বাহিনী সেখানে গিয়ে কীভাবে নির্মমভাবে একজন নেত্রী, বয়স্ক নেত্রীকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে দিয়েছিল। এটা একটা বলতে পারি যে পৃথিবীর ইতিহাসে এরকম প্রতিহিংসা পরায়ণতা একমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে সম্ভব। এটি আসলে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এটি করা হয়েছিল? এটি তো শেখ হাসিনা, দেখেন বাংলাদেশের এত প্রতিহিংসা পরায়ণ কোনো নেত্রী বা কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার সন্দেহ। তো উনার একটাই লক্ষ্য ছিল যে এই বেগম জিয়ার ওই বাড়িটার প্রতি ওনার একটা ক্যান্টনমেন্টে থাকবে না, ওনাকে উচ্ছেদ করবে। এটা তিনি অনেকবার বলেছেনও
উনি বিভিন্ন এটি ওনার বক্তৃতায় এক ধরনের সিদ্ধান্ত একদম ছিল। সিদ্ধান্ত ছিল যে এটাকে ওনাকে উচ্ছেদ করতে হবে। সেই ক্ষোভ থেকে, সেই মানে হিংসাপরায়ণ থেকেই বেগম জিয়া বাড়ি থেকে উচ্ছেদ করে। এটা আইনভাবে কোনোভাবেই করতে পারে না। সাফ কবলের মধ্যে এটা গভর্নমেন্টের একটা সভরিন, একটা গভর্নমেন্ট যখন দেয় কোনো কিছু দেয়, সেটা অন্য গভর্নমেন্ট যদি কোনো শর্ত ভঙ্গ না হয় তাইলে কোনোভাবেই, যেটা সাফ কাবলার মধ্যে দেওয়া হয়েছে, সেটা কোনোভাবেই মানে উচ্ছেদ করা কোনো বেআইনিভাবে করা হয়েছিল সম্পূর্ণভাবে, একমাত্র তার ওই প্রতিহিংসা পরায়ণ চরিতার্থ করার জন্য জি, করা হয়েছে। ধন্যবাদ ফয়সাল ভাই। একই বিষয় ব্যারিস্টার মারিয়াম চৌধুরী, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে ফয়সাল ভাই বলছিলেন বেআইনিভাবে, তাহলে আইনি ব্যাখ্যাটা কি এটি? আচ্ছা, এটা যে প্রসেসটা ছিল, আমার যতটুকু দেখেছি আমি ওই সময়ও, পুরোটাই হয়েছে প্রতিহিংসামূলকভাবে। এবং এটা শুধু ওনাকে না, যারা দেখেছে, যাদের ভিতরে ন্যূনতম মানবতা আছে, সবাই কিন্তু ওই দিন চোখের পানি ফেলেছিল। এই জিনিসটা এতটা বেদনাদায়ক ছিল। এবং এটা তো করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার আইনের জন্য। কোন কোন জায়গাগুলো ব্যত্যয় ঘটানো হয়েছে? প্রথম ব্যত্যয় ঘটানো হয়েছে যে এটা পুরোপুরি আইনের প্রক্রিয়া, ওই সময় কিন্তু আপিলের করার ওনার সুযোগ ছিল। ঠিক সেই অবস্থাতেই উনি ওই রায় না মেনেই বা ওই পর্যন্ত না যেয়েই আগেই উনি ডিসিশন নিয়েছে যে ওখান থেকে ওনাকে বের করতে হবে, এবং যার ফলে ওনাকে টেনে হিচড়ে যেভাবে বের করা হয়েছিল। কোর্টেরও তো নিজস্ব উদ্যোগে কিছু করবার সুযোগ ছিল, বা কোর্ট এটি তো হস্তক্ষেপ করতে পারতো যে এভাবে একজন নাগরিককে বাড়ি থেকে উচ্ছেদ করার সুযোগ নেই। সেটি আসলে কোর্ট কেন করলো না? আসলেই কি পারতো? আসলে কি ওই সুযোগটা কি ছিল সেই সময়? আর যদি সুযোগ হয়ে ছিল না, থাকে, না আসলে সদিচ্ছা ছিল না বা আগ্রহ ছিল না? সদিচ্ছা হতে পারে ছিল না। আর যেহেতু মানে এটা রাজনৈতিকভাবে উনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই যে উদ্যোগটা নিয়েছিল, আমার মনে হয় আমি ওইভাবে আসলে কিন্তু যেটাই হয়েছে এটা আইন প্রক্রিয়া কোনোভাবেই মান্য করে করা হয়নি। ফয়সাল ভাই বলছিলেন যে একটি রিট রয়ে গিয়েছিল, হ্যাঁ, আপনিও বললেন একটি হ্যাঁ। রিট রয়ে গিয়েছিল, তার মানে এটি আদালতে কিন্তু এখনো পর্যন্ত এখনো অমীমাংসিত, জি। সেক্ষেত্রে ওই রিট ধরে এখন এটি যদি মীমাংসার পথে যাওয়ার কি কোনো সুযোগ আছে কিনা আপনার আইনজীবী হিসেবে আপনার মত? জি, অবশ্যই আছে। সেই সময় যেভাবে এটাকে আইন অমান্য করা হয়েছে, এবং এটার সাথে আরো বেশ কিছু এখানে আরো ধারা যুক্ত হতে পারে, যে যেভাবে ওনাকে বের করে দেওয়া হয়েছে, এটা তো কোনোভাবেই এবং ঘরের দরজা ভেঙে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। বেশ কিছু এখানে ক্রিমিনাল সেকশনস যেগুলো আছে সেগুলোও দেওয়া যেতে পারে। এবং ওই প্রসেসটা ওটাও যে হয়নি, সেটা যদি আমরা প্রথম থেকে যদি রিভিউ করি, সেটা কোনোভাবেই মানে যেহেতু এটা আপনার বক্তব্য অনুযায়ী এটি অমীমাংসিত এখনো, অমীমাংসিত, তার জি। মানে এরকম তো কোনো কেস অমীমাংসিত থাকার সুযোগ নেই, মীমাংসা একটা হতে হবে। মীমাংসা যদি এটা এখন যদি করতে চায়, এখন যদি ওটাকে যদি টেনে যদি এই বাড়িটি ফেরত পাক সেটি না, বা এই বাড়িটি ফেরত পেতে মানে হবে বিষয়টি এরকম না, কিন্তু যে অন্যায়টুকু হয়েছে সেটুকুর বিচার হবার সুযোগ আছে। অবশ্যই বিচার আছে, অবশ্যই সুযোগ আছে, সেটার অবশ্যই সুযোগ আছে। এবং এটা আমি মনে করি হওয়া উচিত, এটা দেখানো উচিত, এবং এটি রাষ্ট্রেরই তো করা উচিত, রাষ্ট্রেরই করা উচিত। সেই সময় তো অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছে আমাদের নেত্রী, যে উনি বেগম খালেদা জিয়া সহকারে একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, একজন মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। জি, সেই হিসেবে সেই সম্মানটুকু দেওয়ার জন্য হলেও এটা একটা ন্যূনতম এতটুকু মানে উনি করতেই পারে, এটা রাষ্ট্রের পক্ষ থেকে এটা করা উচিত। করতে চাই সাইদ ভাইয়ের সাথে। আমি মনে করি যে ওই সময় যারা এই মানে সরকারের যে এই আইন অমান্য করে যে যারাই এই কাণ্ডটা ঘটাইছে এবং যারা গেছে ওখানে খারাপ ব্যবহার করছে, এদের সবগুলোকে আইডেন্টিফাই করে শাস্তির ব্যবস্থা করা উচিত। জি, ধন্যবাদ। বেশ্যা প্রজ্ঞা, আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখছি লিমনের জন্য কাঁদছে গ্রামবাসী। 2012 সালের খবর। আপনি জানেন ঝালকাঠি জেলার রাজাপুরে এক কিশোরকে র্যাব পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছিল। সেই ঘটনা এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি র্যাবের বিচার বহির্ভূত নির্যাতনের ধারাবাহিক উদাহরণ? এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কোন কোন ধরনের উদ্যোগ এই মুহূর্তে নেওয়া উচিত? লিমনের যে ঘটনাটা, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, এবং শুধু এটা ওনার পরিবার বা গ্রামবাসীর জন্য না, এটা পুরো বাংলাদেশের মানুষের জন্য। মানে এখানে একজন লিমনের কথা হয়তো আজকে আমাদের উঠে এসেছে, এরকম অজস্র ঘটনা আমাদের আছে। কিন্তু যখন আহত হয়েছে লিমন, উনি একজন শিক্ষার্থী ছিল, ওনার পায়ে গুলি করা হয়েছে এবং পরবর্তীতে বলা হয়েছে যে সে সন্ত্রাসী, সেই হিসেবে তাকে জেলে পাঠানো হয়েছে, এবং তারা দ্বারস্থ হয়েছিল কিন্তু তারা বিচার পায়নি। তো এটা শুধু মানে ওই পরিবারের কষ্ট না, এটার ধারাবাহিকতায় পুরো বাংলাদেশ কিন্তু সাফার করেছে এই যে বিচার বহির্ভূতভাবে যে অত্যাচারগুলো চালানো হয়েছে। র্যাব যখন গঠন হয় 2004 সালে, বিশেষ কিছু উদ্দেশ্য নিয়েই র্যাবকে আনা হয়েছিল, যেটা আমরা জানি যে সেই সময়কার এবং স্পেশাল একটা ফোর্স ছিল। কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তনের ফলে পরে দেখলাম আমরা যে এই র্যাবটাকে একটা মানে হাতিয়ার হিসেবে ইউজ করা হতো
বিপরীত মানে বিপক্ষ দলকে মানে দাবানোর একটা ভিন্ন হাতিয়ার, মতকে ভিন্ন দমন করবার ভিন্ন জন্য। মতকে দাবানোর জন্য একটা হাতিয়ার হিসেবে এটাকে ইউজ করা হয়েছে। ক্রস ফায়ার এখনকার যুগে মানে এই নামটা, মানে এই জিনিসগুলো আমরা অহরহ একটা সময় দেখেছি। ভয়ঙ্কর শব্দ একটা সময় ছিল। ভয়ঙ্কর একটা শব্দ ছিল। কোন দেশে এরকম হয় যে আমাদের দেশের সংবিধানে আছে যে বিনা বিচারে সবাই আইনের মানে মানে সবাই সকলেই অপরাধীও সমান আইনের মাধ্যমে আর সমাধান হবে, কিন্তু আমরা বিচার দেখেছি পাবে। নির্বিচারে ক্রস ফায়ারে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। তো এই লিমনের এটা আমি মনে করি এটা একটা ধারাবাহিকতাই ছিল। তাহলে একজন নির্দোষ মানুষকে এভাবে হত্যার উদ্দেশ্যেই তো গুলি করা হয়েছিল বা পঙ্গু করে দেয়া হয়েছিল। জি। এটি করা হয়েছিল কি আসলে জনমনে বা ওই জনপদে এক ধরনের ভীতি সঞ্চার করবার জন্য কিনা, বা বিরোধী বা সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললে কেউ বা কিছু বললেই, জি এরকমটা তো আমরা তো দেখেছি। আমরা কি অহরহ নিউজ পেপারে আমরা দেখতাম না সে সময় যে মানে তুলে নিয়ে যাচ্ছে, কোনো মামলা নাই, কোনো কিছু নাই, তারা পুলিশে মানে থানাতে নিয়ে এসে চিন্তা করছে যে কোন মামলা দেওয়া যায় তাদেরকে, কি করা যায় তাদের। এগুলোকে আমরা শুনিনি, এগুলো আমরা দেখিনি, আমরা দেখেছি মানে এসব। একজন আইনজীবী হিসেবে আপনি এরকম তো অজস্র আমি case আমি আপনার যদি হাতে আইনজীবী হই, আমি তো সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ হিসেবে আমি পত্রপত্রিকায় দেখি না। আর আমাদের কোর্টে তো এই ধরনের মামলা মানে গায়েবী মামলা যেটাকে আমরা বলি, রাষ্ট্রের এই ইনস্টিটিউটটাকে তারা ইউজ করেছে বিরোধী পক্ষ, বিরোধী মতের মানুষদেরকে দাবানোর জন্য, যেন কেউ কোনো আওয়াজ না তুলতে এটা পারে, কি কেউ কোনো আসলে কথা না গায়েবী বলতে পারে। মামলা বলবেন না ফরমাইশি মামলা বলা যায়? দুটোই ফরমাইশি মামলাই তো তাহলে বেটার শব্দ হচ্ছে যদি সেই হিসাবে যদি বলি। যে কারণ যে ঘটনাটা ঘটেনি বা গায়েবী গায়েব। মানে একটা অদৃশ্য অদৃশ্য শব্দ। কিছু, হ্যাঁ। কিন্তু এটি আসলে তো অদৃশ্য নয়, অদৃশ্য না। পেছনে তো কেউ কেউ না কেউ ছিল, ছিল। কেউ বলছে, কেউ ইনস্ট্রাক্ট করছে। তার জি মানে এটিকে ফরমাইশি বলা যায়। জি বলা যায়, এক সেন্সে বলা যায় যে জি যে জি ধন্যবাদ। প্রজ্ঞা, আপনার কাছ থেকে শুনবো ফয়সাল চৌধুরী, এই একই বিষয়ে গায়েবী মামলা বা এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে আপনার অবজারভেশনকে, আপনি তো বিরোধী দলের রাজনীতি করেছেন গত 17 বছর ধরে, কি আপনার অবজারভেশন কি আসলে এটি কেন শেখ হাসিনা এই সংস্কৃতির মধ্যে গেল? তিনি তো স্বাভাবিক রাজনীতি করতে পারতেন, গণতান্ত্রিক পথে এগোতে পারতেন, তিনি এই ভয়ঙ্কর পথে কেন গেলেন? রাজনীতির কোন উদ্দেশ্য তার ছিল আসলে? আসলে আপনি তো প্রথমেই বলেছেন যে হিটলার বা মুসলিম বা যারা মানে ফেসিস্ট যারা, তারা সবসময় মানে ক্ষমতাকে কুক্ষিগত করার লক্ষ্যে দমন পীড়নটাই বেছে নেয়। এবং দমন পীড়নের যে সীমাহীন যে মানে সেটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়ারি কিলিং, যেটা হচ্ছে বা ওই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেগুলো হলো মানে আমাদেরকে বিশেষ করে দেখেন আমাদের আপনারা জানেন যে সিলেটের ইলিয়াস আলী, হ্যাঁ, এবং উনি এক জাতীয় নেতা ছিলেন, হঠাৎ করে উনি নাই কোথায়, এখন পর্যন্ত তার পরিবার জানে না কোথায়। সেই বিষয়টা ছিল মানে ওই জনমনে যেটা আপনি বলছেন যে ভয় ধরিয়ে দেওয়া, যে সে একটা দুইটা মানে করে করে শুরু করছে, যখন দেখছে যে না ঠিক আছে, তারপরে গিয়ে বড় নেতাদেরকে ধরা শুরু করছে এবং তাদেরকে হত্যা করা শুরু করছে, গুম করা শুরু করছে। এটা এইভাবে যে যাতে কোনো অবস্থাতেই যে সরকার যে মানে বিনা ভোটে বা সরকার যে ক্ষমতায় থাকবে, যে সেটাকে যে নিশ্চিত করার জন্যই মানে যাতে তার বিরুদ্ধে কোথাও কোনোভাবে কেউ জেগে না উঠে, সেটার জন্য ভয় দেখানোর জন্য যে এই সমস্ত কার্যকলাপ তারা করেছে, যেগুলো হলো মানুষ যাতে আন্দোলন সংগ্রামে না আসে, এটাই তার পরিকল্পনা ছিল। রাজনীতি করতে হলে তো মানে ভিন্নমত থাকবে, গণতন্ত্র বা রাজনীতি মানেই তো ভিন্নমত থাকবে। তাহলে সকল ভিন্নমত যদি আউট হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বা অবদমিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো আর তার রাজনীতি করবার তো কোনো দরকার পড়ে না, বা তারও তো কোনো দল থাকার দরকার পড়ে না, তিনি তো অল ইন অল। আসলে ওইটাই তো আপনারা দেখেন, শুধুমাত্র শেখ হাসিনা, আমি বলি শেখ মুজিবুর রহমানের প্ল্যানিং ছিল এক দল এক নেতা, হ্যাঁ, ওই যে বাকশাল যেটা কায়েম করা, যে সেটাই সেই পরিকল্পনার লক্ষ্য নিয়ে ক্ষমতায় বসার পর থেকেই শেখ হাসিনার উদ্দেশ্য ছিল যে এককভাবে দেশ শাসন করবে। সেখানে মানুষের যে জনগণের যে ভোট, আপনি মনে করেন যদি বিরোধী দল থাকতো, ভিন্নমত থাকতো, তাহলে তো ফেয়ার একটা নির্বাচনের দাবি আসতো, মানুষ ভোট দিতে পারতো। মানুষ ভোট দিতে পারে নাই, কারণ কি? কারণ ভোট দিতে গেলেই তো তখন সরকার পরিবর্তন হবে এবং সেই সরকার সে এককভাবে থাকতে পারবে না। এর কারণেই সে দমন পীড়নকেই বেছে নিয়েছিল এবং লাঠিয়াল হিসাবে র্যাব, পুলিশ বা তার এই বিভিন্ন বাহিনীকে, তার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে ব্যবহার করেছেন বিরোধী দলের দমন করার জন্য। এবং বিরোধী দল দমন করে সে 15টি বৎসর এদেশে যে স্টিম রোলার বা আমরা বলি যে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসে যে স্টিম রোলার চালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং তার জন্যই সেইটা পরমত সহিষ্ণুতা ছিল না বলেই তার মধ্যে যে ডেমোক্রেসি যেটা বলে যে আপনি বিরোধী দল থাকবে, সবাই থাকবে, আমিও কথা বলবো, সবাই বলে, সেটা ছিল না বলেই তো তারই পতন হয়েছে। এবং এটাই হচ্ছে নির্মম মানে পরিণতি, সব স্বৈরাচারের এইভাবে। কিন্তু তিনি তো তার
কথায় সবসময় গণতন্ত্রের কথা বলতেন, মানুষের অধিকারের কথা বলতেন। এই বিষয়ে একটু ব্যারিস্টার প্রজ্ঞা আপনার কাছে জানতে চাই। তিনি তো সবসময় বলতেন না যে শেখ মুজিবের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করবেন। ফয়সাল চৌধুরী ভাইয়ের কথা রেশ ধরেই বলি, তাহলে কি তার বাবার স্বপ্নই ছিল যে ফ্যাসিজম কায়েম করা? সেটাই তো, আমরা যদি, আমাদেরকে তো ইতিহাস জানতে দেওয়া হয়নি, আমাদেরকে তো ইতিহাস বইগুলো পড়তে দেওয়া হয়নি, এগুলো তো ব্যান করা ছিল। এবং মানে একদম মানে রুট লেভেল বলতে একদম স্কুলের বাচ্চাদের বই থেকে শুরু করে মানে সর্বোচ্চ লেভেল কোনো জায়গা উনি বাকি রাখেনি। এইভাবেই উনি ব্রেন ওয়াশ করানোর চেষ্টা চালিয়েছে। আমাদেরকে তো জানতেই দেওয়া হয়নি ইতিহাস কী ছিল। তো এই যে বাকশাল, এটা কেমন জিনিস যে একটাই দল থাকবে, এবং এটা উনি পার্লামেন্টে পাশও করিয়েছিলেন। তাহলে কি দাঁড়ালো যে আর কোনো দল থাকবে না? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র মানে তো আমরা বুঝি বিভিন্ন দল থাকবে, বিভিন্ন মতের মানুষ থাকবে, তারা নির্দ্বিধায় তাদের কথা বলবে পার্লামেন্টে। আমরা তো এটাই বুঝি গণতন্ত্র। গণতন্ত্র তো এটা না যে একটা বহুমত বিতর্ক থাকবে, তর্ক থাকবে, কিন্তু রাষ্ট্রের বিশেষ কিছু জায়গায় আমরা এক থাকবো, এটাই তো জাতীয় স্বার্থে আমরা এক থাকবো। কিন্তু সেটা তো আমরা তো দেখিনি। তো তাহলে যে বলে যে ওনার বাবার স্বপ্ন বাস্তবায়ন, তাহলে তো উনি ওই পথেই তো হেঁটেছে, ওই দিকেই তো গিয়েছে। স্বপ্নই তো ফ্যাসিজম স্বপ্ন, বাকশালী স্বপ্ন, এটা বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করেছেন। ধন্যবাদ প্রজ্ঞা চৌধুরী। আওয়ামী লীগ সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এটি বিএনপির মহাসচিবের বক্তব্য ছিল। আওয়ামী লীগ সরকারের অধীনে 2009 থেকে 24 নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি একটু মূল্যায়ন করুন। 2008 সালে 29শে ডিসেম্বর তৎকালীন আওয়ামী একটা সরকারের সাথে যুগসাজশে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মসনদে আসে। তারপর থেকেই আপনি দেখেন 2009 সাল থেকে তার যে পরিকল্পনা ছিল যে বাংলাদেশকে শাসন করা, হ্যাঁ, এবং সেই শাসন করা মসনদ যাতে কোনোভাবেই মানে টলে না যায়, সেই সমস্ত সেটাকে পাকাপোক্ত করার জন্যই সে কিন্তু তার মিশন স্টার্ট করে। এবং তারই প্রথম মিশন হচ্ছে যে বিডিআর বিদ্রোহের নামে আমাদের 57 জন অফিসারকে কিলিং করা, এবং এই কিলিং মিশনের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র হত্যার রাজনীতি শুরু হয়। এবং আপনি দেখেন 2009 সালের পরে কিন্তু তারপরে আপনার যতগুলা অত্যাচার নির্যাতন শুরু করেছে। 14 সালে বিএনপির দাবি ছিল নির্বাচনে, যে দাবি ছিল একটা কেয়ারটেকার গভর্নমেন্টের নিরপেক্ষ নির্বাচন। কত আন্দোলন হয়েছে আপনি দেখেছেন তখন তৎকালীন সময়ে, কিন্তু শেখ হাসিনা এককভাবে মানে ইলেকশন করার জন্য সেই প্রস্তুতি নিয়েছে, তাতে বিএনপি যায় নাই। বিএনপি না যাওয়ার কারণে অনেকেই তখনকার সময় বলেছেন বিএনপি না গিয়ে ভুল করেছে, সেই বিভিন্ন জিনিসই। তখন আমরা বিগত যে 18 সালের যে নির্বাচন হয়, সেখানে কিন্তু আমি একজন প্রার্থী ছিলাম সিলেট 6 আসন থেকে, বিয়ানীবাজার গোলাপগঞ্জ আমার আসন, আমি সেখানে ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। তো বিএনপি এবার সিদ্ধান্ত নিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা নির্বাচনে যাই। মানে ওনার বাবার নামে কসম করেছিলেন। হ্যাঁ, বাবার নামে কসম করেছিলেন। অনেকভাবে কি করলেন যে না এটা ঠিক আছে, এটা ফেয়ার ইলেকশন হবে, বিভিন্ন ধরনের করে বিএনপি। আমরা জনগণকে, মানুষ যেহেতু 14 সালে বলেছিল যে নির্বাচনে গেলেই তো হয়তো, বিএনপি গেল না কেন, এই নানা কথা ছিল। তা তারেক রহমান সাহেব আমাদের নেতা এবং বেগম যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা যে সঠিক, সেটা 28 সালে প্রমাণিত হয়েছে। 28 সালের নির্বাচনে আমি দেখেছি যে আমি যেদিন নমিনেশন পাই, হ্যাঁ, যেদিন নমিনেশন জমা দিই, সেদিন আমার প্রস্তাবককে গ্রেফতার করা হয়। সে ডিসি অফিসে আসবে, গ্রেফতার করা হয়। সেই গ্রেফতার শুরু আমার প্রতিটি মিটিংয়ে হামলা করা হয়, এবং আমার উপর মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার করা যায়। আমার মিছিলে হামলা করা হয়, আমাদের প্রায় 100 খানেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বাড়ি ঘরে গিয়ে, নির্বাচনের আগে এইটা, বাড়ি ঘরে গিয়ে হামলা করা হয়, মা বোনদেরকে নানা অকথ্য ভাষায় গালাগালি, নানা ধরনের, যেতে করে কেউ কেন্দ্রে যেতে না পারে। তো আমাদের আশা ছিল যে সেনাবাহিনী তখন হয়তো নামবে ইলেকশনের সময়। আমরা হাল ছাড়ি নাই, আমরা ওই দিন মানে শেষ পর্যন্ত লড়াই করেছি। সেনাবাহিনী আসলে হয়তো মানে কি করবে, কিন্তু সেনাবাহিনীকে নামানো বিচারিক ক্ষমতা দিল না দিয়ে সেনাবাহিনীকে পুতুলের মতো বসে থাকলো, এবং তারা আগের রাত্রে ভোট ঢুকালো। সেই দিন মাত্র 1 ঘন্টা মনে হয় কেন্দ্রে মানুষ ভোট দিতে পেরেছে, আমার কেন্দ্রে অন্তত। হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টার ভোটেই আমি 1,08,000 ভোট কাস্ট হয়ে গিয়েছিল। এই ভোটের মানে তারা পাগল হয়ে গেছে। 11টার পরে সব কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোটার বাক্স চেঞ্জ করে, সেখানে আমার সাথে ক্যান্ডিডেট ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তো তার অস্তিত্বই মানে থাকতো না, এমন একটি অবস্থা ছিল। তো নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাদের উদাহরণ হলো যে এই 18 সালের নির্বাচন, এবং পরবর্তীতে আপনারা দেখছেন 24-এ আমি ডামি যে নির্বাচন হয়, যে মানে আমরাই নির্বাচনটা করলো।
করার কারণে বাংলাদেশের মানুষ, যে ছেলেটার বয়স 18 বছর, সে কিন্তু আজ পর্যন্ত কোনো, এখন যেটা এখন 18 থেকে শুরু হয়েছিল 2009 সালে, 9 সাল থেকে 15 সাল পর্যন্ত সেই ছেলেটি কিন্তু জীবনে এখন বয়স্ক হয়ে যাচ্ছে, সেই ছেলেটি ভোট দিতে পারে না। আমরা কেউ ভোট দিতে পারি নাই, কেন্দ্রে গিয়ে ভোট কেউ পায় নাই, মানে অনেকে গিয়ে হাসির পাত্র হয়েছে যে ঠিক আছে, আমার আমার ওয়াইফ ভোট দিয়ে চলে গেছে, উনি তো মারা গেছেন কয়েকদিন আগে, তারও ভোট দেওয়া হয়ে গেছে বলে উনি আসলেন, আমার সাথে দেখা করলেন না, এগুলো যোগ বেরিল, ঠিক না? তো আসলে এই জিনিস যে ভোট বা ভোটের যে সংস্কৃতি, সেটা শেখ হাসিনা চেয়েছিল যে বাংলাদেশ থেকে মুছে দেবে, কিন্তু আলহামদুলিল্লাহ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে সেই অধিকার হয়তো ফিরে আসবে, এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ধন্যবাদ ফয়সাল চৌধুরী। ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই, বাবার নামে কসম করে কেন উনি এই কাজটি করেছিলেন? ফয়সাল ভাইয়ের নির্মম অভিজ্ঞতা শুনলেন একজন প্রার্থীর, কেন আসলে বাবার নামে কসম করে এমন করতে হলো না? দেখেছি, শুনেছি, উনি তো অনেক ধরনেরই কথা বলতো, যেগুলো কথা অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতাম বিভিন্নভাবে আসতো। তো এখন ওনারা এই অভিজ্ঞতাটা ফেস করেছে, ওনারা আসলে যেটা যে উনি জানে যে যদি নির্বাচন দেয়, আর উনি যা করেছে বিডিআর, সেই সময় আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল, আমি মানে যে 2009 সালে, হ্যাঁ, যে যখন বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছে, এটার পরে তার কোনোভাবেই ওনার মানে জনগণের আর সমর্থন ওনার পক্ষে থাকার কথা না। আপনি জীবনে ভোট দিতে পারেননি? আমি কোনোদিন ভোট দেইনি, না। উনি ওনার কথাগুলো শুনছিলাম, আমি ভাবলাম ও আচ্ছা, আমিও তো কোনোদিন ভোট দেইনি, না, আমি ভোট দিতে পারিনি, কোনোদিন আমি ভোট দিতে পারিনি, না। গণতন্ত্রে আসলে, ভোটের মাধ্যমে আসলে ওনার সুযোগ আর নাই, ছিল না, উনি আসতে পারতো না উনি, কারণ উনি যেভাবে এটা। কিন্তু ব্যারিস্টার প্রজ্ঞা, আমরা ফ্যাসিস্টের ইতিহাস যতদূর জানি, যে ফ্যাসিস্টরা তার দেশের জনগণের কাছে কিন্তু ভীষণ জনপ্রিয় থাকেন, তারা কিন্তু কখনো ভোটে হারেননি। হিটলার কিন্তু কোনোদিন ভোটে হারেননি। হিটলার কিন্তু জার্মান জাতির কাছে অনেক জনপ্রিয় ছিলেন, অন্য দেশের মানুষের তোপের মুখে পড়ে, অন্য পরাশক্তির তোপের মুখে কিন্তু পালাতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা তো তার নিজের মানুষেরই আস্থা হারিয়েছিলেন, মানুষ তার কাছ থেকে সরে গিয়েছিল, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটির কারণ কি? তাহলে এই তথ্য অনুযায়ী তো আসলে শেখ হাসিনা ফ্যাসিস্টও ছিলেন না। আপনার কাছে কি তাহলে নতুন একটা ওনার জন্য নাম দিতে হবে? যে মানুষ, উনি তো মানে প্রধানমন্ত্রী ছিলেন, উনি কি করে, মানে ওনার মদদেই তো হয়েছে, কি করে উনি এতগুলো বিডিআর ওনার মারলেন? তারপরে আমরা দেখলাম যে হচ্ছে যেভাবে নাটকগুলো সাজানো হলো একের পর এক, যেভাবে মিডিয়াতে উনি বক্তৃতা দিচ্ছেন, ওনাদের পরিবারের কাছে যাচ্ছেন, দুঃখ প্রকাশ করছেন নিজের। 2024-এ আমরা কি দেখলাম? এই ছেলেগুলোর উপরে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোর উপরে নির্মমভাবে গুলি করার হুকুম দিয়েছেন, এবং এটাতে বিন্দু পরিমাণ তাহলে তাদের অনুশোচনা নেই। এই মানুষগুলো কারা? ওনার দেশেরই তো মানুষ, ওনারও তো জন্মে দেশে, এখনো ভুল করেছে এই কথাটি বলছেন, কোনো অনুশোচনা নাই। তাহলে এনাদের জন্য তাহলে সারা বিশ্ব বলছে এটি একটি গণহত্যা। জি, আমরা তো এখন মানে মোবাইলের যুগে এসে এগুলো আমরা দেখতে পেরেছি, সরাসরি এগুলা লাইভ দেখা গিয়েছে। যদি মোবাইলের যুগ যদি না থাকতো, আমরা এই যে শাপলা চত্বরে যে গণহত্যাটা হয়েছে, সেগুলো তো প্রকাশ করতে দেওয়া হয়নি, সেগুলো তো সেইভাবে আসেনি। এটা যেভাবে এসেছে মিডিয়াতে, এটাও তো অস্বীকার করে ফেলতো। সে তো প্ল্যান করেই রেখেছিল যে জঙ্গি নেমেছে, আমরা জঙ্গি নিধনে নেমেছি, তাই না? তো তাহলে কে পারে, কে এভাবে নিজের মানুষের উপরে গুলি চালাতে পারে? আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে নতুন আইজিপি বেনজির, দৈনিক যুগান্তরের খবর ছিল 2020 সালে ফ্যাসিস্ট হাসিনার আমলে কিংবা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী, প্রতাপশালী, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত পলাতক আইজিপি বেনজির। শেখ হাসিনা শাসন ক্ষমতায় বা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীনই কিন্তু বেনজিরকে পালাতে হলো। কারণটা কি? ফ্যাসিস্টদের কাছাকাছি যারা এরকম থাকে, ফ্যাসিস্টদের ব্যবহার শেষ হওয়ার পরে বা প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার পরে কি এভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার সংস্কৃতি আছে কিনা, ফেলে দেওয়া হয় কিনা? বেনজিরের যে ওনার যে স্টোরিটা, উনি মনে হয় 30 বছরের মতো মনে হয় উনি সার্ভিসে ছিল, 20 বছর তো মনে হয় ছিল এই ফ্যাসিস্ট রেজিমের সময়, 15 বছর, হ্যাঁ। এবং আমরা ওনার উত্থান দেখেছি, এবং এটা একদিনে হয়নি, কিন্তু এটা মোটেও একদিনে হয়নি। এটা মানে ওনার যদি ক্ষমতায় থাকতে হয়, ইনস্টিটিউশনগুলোকে তো উনি ব্যবহার করেছে, এটার মাধ্যমেই থেকেছে, এবং সেই বিনিময়ে তো তাদেরকেও তো কিছু সুবিধা দিতে হয়। একই বিষয়ে ফয়সাল আহমদ চৌধুরী, ফ্যাসিস্টরা তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে অনেক গুরুত্বপূর্ণ মানুষকেও এভাবে ফেলে দেয় কিনা? তার জ্বলন্ত উদাহরণ বেনজির। এটা তো ওনার পাপেট ছিল, এটা তো নিয়মই।
ওনারা ইউজ করে, তারপরে যখন দেখছে যে এটা সময় মানে দরকার নাই আর, তখন তো ছুড়ে ফেলে দেয়। এটাই তো ফেসিস্টদের। ভবিষ্যতে যারা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, আমলারা বা প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো এরকম প্রভাব বিস্তার করতে চাইবে। তাদের ক্ষেত্রে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের কি ভূমিকা হওয়া উচিত, বা তাদের সাথে আমলাদের সাথে রাজনৈতিক দলের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আমি মনে করি একজন দেশের মানে নাগরিক হিসাবে একজন অবশ্যই যে আমলারা যারা আছে তারা কিন্তু সরকারের যে কর্মচারী, এবং তারা সেইভাবেই সরকারের সাথে থাকা উচিত। কারণ সরকারের মদত নিয়ে তারা দুর্নীতি করবে, বিভিন্নভাবে নির্যাতন করবে, যে অন্যায় আবদারগুলো সেখানে তারা শপথ থাকে, আমি জানি যতটুকু সম্ভব, যে দেশের জন্য যে কল্যাণকর যে নির্দেশ সেগুলো মানবে। পুলিশ কখনোই তার ওই যে কিলিং যেটা মিশন চালিয়েছে পুলিশ বা র্যাব বা যাই হোক শেখ হাসিনার নির্দেশে, সেটা কিন্তু করতে পারে না, তার সে শপথ ভঙ্গের সামিল এটা। তো আমি মনে করি ভবিষ্যতে যদি রাজনৈতিক দল বা যারাই ক্ষমতায় আসবে বা আমাদের দল যদি ক্ষমতায় আসে, আমি মনে করি যে এটা দেশপ্রেমিক সরকার থাকা উচিত, যেটা দেশের মানুষের জন্য কোনোভাবে, এই যে শেখ হাসিনা যে তার দেশের মানুষকে কিভাবে হত্যা করতে পারলো, কিভাবে এখন ভাইরাল যে ভিডিওটা হয়েছে আপনারা দেখছেন তো, সেখানে কিভাবে নির্দেশ দিতে পারে যে নিজের দেশের মানুষকে, এটা আপনি যেটা বলেন হিটলারই এটা করে নাই, পৃথিবীর কোনো স্বৈরাচারী তার নিজের দেশের মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করে সে ক্ষমতায় থাকতে চেয়েছে। এই পরিবেশ যাতে না হয়, এই ফ্যাসিজম যাতে না ফিরে আসে, সেটার জন্য আমি মনে করি অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেই ব্যবস্থা নিয়েই দ্রুত আমি মনে করি যে একটি গণতান্ত্রিক সরকার, মানুষের যে স্বপ্ন, মানুষ যে ভোট দিতে পারে, গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া উচিত। এটা বিভিন্ন কারণে, কারণ দেশের স্টেবিলিটির কারণে একটা আনসার্টেন গভর্নমেন্ট যদি কন্টিনিউ রান করে, তাহলে দেশের জন্য এটা কোনো কল্যাণকর হতে পারে না। তো সংস্কারটা করা উচিত যাতে ফ্যাসিজম আর তৈফ না ফিরে, সংস্কার করেই জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে। ধন্যবাদ। শেষ প্রশ্ন ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, আমলাদের সাথে রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক দলের সম্পর্ক কেমন হওয়া উচিত ভবিষ্যতে? হাসিনা রিজিমের সময় আমলারা রাজনৈতিক দলগুলোর উপরে বা আওয়ামী লীগকে কীভাবে পরিচালনা করতো, আওয়ামী লীগের নিয়ন্ত্রণ আওয়ামী লীগের হাতে ছিল না, আমলাদের হাতে চলে গিয়েছিল। আমরা এখনও কি সেই সংস্কৃতি দেখছি না? এক শ্রেণীর আমলারা কি বিভিন্ন রাজনৈতিক দলের হবার এক ধরনের প্রবণতা দেখাচ্ছেন কিনা? এখান থেকে না ফিরলে আমাদের পরিণতি আবারও কি হাসিনা রিজিমের মতো হওয়ার সম্ভাবনা দেখেন কিনা? ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে, কিন্তু তার যে রেখে যাওয়া যে আমলাগুলো ছিল, যারা অন্ধভক্তের মতো যারা কাজ করত, এবং তারা তাদের যে এই যে চাকরির যে বিধি বলেন বা যে শপথ বলেন, সব কিছুর ঊর্ধ্বে যেভাবে কাজ করত, দলের দাস হয়ে কাজ করত, তাদের তো দরকার কথা ছিল মানুষের জন্য কাজ করার। তো এইভাবে যদি প্রসেসটা যদি এটার যদি না করা হয়, এখন যদি এটাকে যদি ঠিক না করা হয়, ভবিষ্যতে এরকম হতে পারে। রাজনীতি, বিচার ব্যবস্থা এবং এই আমলাদের এই সেক্টরটা সবকিছুরই তাদের আলাদা স্বাধীনতা থাকা উচিত, এবং প্রত্যেকেরই জবাবদিহিতা প্রত্যেকেরই জবাবদিহিতার আওতায় আনা উচিত, এবং এটা নিশ্চিত করতে হবে, এবং এটা নিশ্চিত করা উচিত। যদি দরকার হয়, যে যেমন যদি আমরা দেখি যে পুলিশের যে বেপরোয়া আচরণ আমরা দেখেছি, এবং মানে সবকিছুর ঊর্ধ্বে যে একটা অহমিকার মতো তাদের তৈরি হয়ে গিয়েছিল, এই জিনিসগুলো যেন না হয়। এবং আমাদের কিন্তু আইনে কিন্তু এসব আছে, কিভাবে তারা শাসনটা প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। সেজন্য নাগরিক হিসেবেও তো আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জি, সেজন্য রাজনৈতিক দল সহ নাগরিকদের সবাইকে সচেতন হতে হবে এবং যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। জি, ধন্যবাদ ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, ধন্যবাদ ফয়সাল আহমেদ চৌধুরী, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।